গল্পটি শুরু হয় তিনটি শিশুকে নিয়ে যারা সন্ধ্যার সময় খেলছিল। ঠিক তখনই মাগরিবের আজান শুরু হয়। মেয়েটি মনে করে তাদের শিক্ষক বলেছিলেন আজানের সময় হয় বাড়িতে যেতে হবে, নয়তো মসজিদে যেতে হবে, না হলে ওই সময় খোলা রাস্তায় দুষ্টু আত্মারা ঘোরাফেরা করে এবং শিশুদের ক্ষতি করে। কিন্তু তারা তার কথা না শুনে খেলায় সম্পূর্ণ মগ্ন ছিল। খেলার সময় তাদের লাঠিটি বনের মধ্যে পড়ে যায়। কার্তা সেটি আনতে বনের ভেতর যায়। সে দেখে লাঠিটি একটি গর্তে পড়েছে। যখন সে হাত ঢুকিয়ে লাঠিটি আনতে যায়, তখন ভেতর থেকে কেউ তার হাত চেপে ধরে। সে ভয় পেয়ে জোরে চিৎকার করে, কিন্তু হাত ছাড়তে পারে না। এদিকে মেয়েটি যে বাড়ির দিকে হাঁটছিল কারো ডাক শুনতে পায়। বয়ে সে পেছনে না তাকিয়ে দ্রুত সামনে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ নিচ থেকে কেউ তাকে আক্রমণ করে মাটিতে ফেলে বনের দিকে টেনে নিয়ে যায়। তাদের তৃতীয় বন্ধু চিৎকার শুনে তাকে খুঁজতে যায়। এদিকে কার্তা, যার হাত গর্তে আটকে ছিল, কোনোভাবে হাত ছাড়াতে পারে, কিন্তু হাত বের করতেই সে আবার ভয় পেয়ে চিৎকার করে ওঠে। কেউ তার আঙ্গুলের অর্ধেক অংশ কামড়ে ছিঁড়ে নিয়েছিল। ভয়ে ও যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এরপর দৃশ্য কেটে যায় বর্তমান সময়ে ৩০ বছর পরে। এখন কার্তা এক উন্মাদের মতো জীবন কাটাচ্ছে। এক সকালে সে দুই শিশুর সঙ্গে দেখা করে। একজনের নাম আদি আর অন্যজন সামান। শিশুদের আচরণ দেখে বোঝা যায় এই গ্রামের সব শিশু ও বড়রা কার্তাকে ভয় পায়। শিশুরা ভয় পেতেই পেতেই স্কুলে পৌঁছায়, কিন্তু তারা দেরি করে ফেলে। দেরি করার কারণে শিক্ষক তাদের শাস্তি দেয়। এই শাস্তির সময় আমরা তাদের সহপাঠী আয়ুর সঙ্গে পরিচিত হই। একটি মিষ্টি স্বভাবের মেয়ে। আয়ু হলো মিস্টার মার্থোর মেয়ে, যার দোকানে মধু সরবরাহ করা হয়। তার পরিবার খুবই দরিদ্র, তাই সে শুধু তখনই উপার্জন করতে পারে যখন রান্না করার সামর্থ্য থাকে। শিক্ষকের শাস্তি পাওয়ার পর দরিদ্র সামান মার্থোর দোকানে পৌঁছায়। দেরিতে মাল পৌঁছানোর জন্য মার্থো তাকে বকাঝকা করে। চাচা মার্থোর তাকে বলে, আর একবার দেরি করলে তোমার বড় ভাইয়ের কাছে অভিযোগ করব। এদিকে আয়ু দোকানে আসে তার সাইকেল নিতে, যাতে সে তার কাকার জন্য খাবার পৌঁছে দিতে পারে। আসল রহস্য হলো আয়ুর কাকা আর কেউ নয়, কার্তা। শৈশবের দুর্ঘটনার পর সে আর কখনো বাড়ি ফেরেনি। সে বনের মধ্যে একটি ভাঙাচোরা ঘর বানিয়ে থাকে। আয়ু তাকে খুব ভালোবাসতো, তাই প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেত। সেদিন আয়ু রাতে খাবার দিতে দেরি করে ফেলেছিল। কার্তা ভীষণ ভয় পেয়ে যায়। সে আয়ুর কাছ থেকে খাবার নিতে অস্বীকার করে এবং তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলে। সন্ধ্যা হয়ে গেছে, তোমার কিছু হয়ে যেতে পারে। আয়ু মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এরপর মসজিদের একটি দৃশ্য দেখানো হয়। শহরের প্রায় সব শিশু সেখানে উপস্থিত ছিল, শুধু সামান ছাড়া। শিক্ষকরা আবারও তাদের সতর্ক করেন সন্ধ্যার সময় বাইরে না থাকতে এবং আজানের সময় দ্রুত মসজিদ বা বাড়িতে যেতে, নাইলে দুষ্ট আত্মারা ক্ষতি করতে পারে। এদিকে সামান যে বাড়িতে ছিল সেও নিরাপদ ছিল না। সে যখন তার দাদিকে খাওয়াচ্ছিল, হঠাৎ পায়ের শব্দ শুনতে পায়। সে ভাবে তার ভাই এসেছে। সত্যি তার ভাই বাড়ি ফিরে আসে এবং মধু পৌঁছে না দেওয়ার জন্য তাকে মারধর শুরু করে। শেষে তাকে শেষবারের মতো সতর্ক করে কাজে চলে যায়। তারপর আমরা সামানের পেছনে লম্বা চুলওয়ালা এক অন্ধকার ছায়া দেখতে পাই। সামান যে শব্দ শুনেছিল সেটাকে সে তার ভাইয়ের শব্দ ভেবেছিল, কিন্তু আসলে সেটি ছিল সে একই অদ্ভুত সত্তা। কিছুক্ষণ সামান ভয় পায়, কিন্তু পরে নিজেকে বোঝায় হয়তো সে ভুল দেখেছে। পরের দিন সকালে বোতলগুলি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথে পথে সে মধু পৌঁছে দেয়। স্কুলে পৌঁছাতে পৌঁছাতে তারা আবার দেরি করে ফেলে, আর শিক্ষক আবারও তাদের শাস্তি দেয়। শাস্তি শেষ হলে তারা শহরে গিয়ে একটি সিনেমা দেখার পরিকল্পনা করে।
পথে একটি ভ্যান থেকে লিফট পায়। এরপর দৃশ্য কেটে যায় কার্তার দিকে। বনের ভিতর সে অদ্ভুত এক বাতাস অনুভব করে। সে দ্রুত সব জিনিস ফেলে পাহাড়ের দিকে দৌড়ায়। ফোনে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ অস্বাভাবিক লাল। এতে সে ভীষণ ভয় পায়, কারণ এই সন্ধ্যাটা তাকে 30 বছর আগে সে ভয়ঙ্কর সন্ধ্যার কথা মনে করিয়ে দেয়, যে সন্ধ্যা তার জীবন বদলে দিয়েছিল। ভ্যানের ভিতরে সামান ও আদি তাদের শিক্ষিকার কথা বলছিল, যিনি প্রতিদিন তাদের শাস্তি দিতেন। রাগের মাথায় সামান বলে ফেলে সে চায় সে শিক্ষিকারা মারা যাক। এই কথা শুনে ভ্যান চালক রেগে যায় এবং তাকে এমন কথা বলতে নিষেধ করে। এরপর দৃশ্য যায় শিক্ষিকার বাড়িতে, যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। দরজা বারবার নিজে থেকে খুলে যাচ্ছে, বাতি টিপ টিপ করছে। তিনি যতবার দরজা বন্ধ করেন ততবারে তা আবার খুলে যায়। বিরক্ত হয়ে তিনি দরজা বন্ধ করে তালা দেয়, কিন্তু হঠাৎ পেছনের দরজা খুলে যায় আর সেখানে এক ভয়ঙ্কর সত্তা দেখা দেয়। এই সত্তা তাকে ঘর থেকে টেনে বের করে তার শরীরে প্রবেশ করে, তাকে নিজের নিয়ন্ত্রণে নেয় এবং শেষে শ্বাসরোধ করে হত্যা করে। শিক্ষিকার অকাঙ্ক্ষিত মৃত্যুর খবর গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই বিশৃঙ্খলা দেখে ভ্যান চালকও গাড়ি ঘুরিয়ে গ্রামে ফিরে আসে। তারাও শিক্ষিকার মৃত্যুর খবর জানতে পারে। যখন তারা শিক্ষিকার বাড়িতে যায়, শিক্ষিকার মরদেহ দেখে সামান আরো ভীতু হয়ে পড়ে। সে মনে করে তার বলা কথার কারণে এসব ঘটেছে। আদি তাকে একই অপরাধ বোধে ভুগতে বাধ্য করে। রাগে সামান আদির সঙ্গে ঝগড়া করে এবং দৌড়ে চলে যায়। পরের দিন শিক্ষিকার এক বান্ধবীকে নতুন শিক্ষক হিসেবে আনা হয়। সামান যেখানেই যায় তার মনে হতে থাকে যেন আগের শিক্ষিকার আত্মা তাকে অনুসরণ করছে এবং ভয় দেখাচ্ছে। ভয়ে সে বাড়ি ফিরে এসে দ্রুত মুখ ধোয়। তখন দেখা যায় সে পানিতে সে মুখ ধুয়েছিল সেখান থেকে এক দানব বেরিয়ে আসে আর বের হয়ে সামানের শরীরে প্রবেশ করে তাকে অধিকার করে। পরের দিন গ্রামে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এক পুলিশ কর্মকর্তাকে নিয়ে নতুন শিক্ষকের স্বাগত জানাতে যায়। পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করেন, আপনার তো সকালে আসার কথা ছিল, এত দেরি কেন? শিক্ষিকা অদ্ভুতভাবে বলেন, আমি বোধহয় পথ হারিয়ে অন্য গ্রামে চলে গিয়েছিলাম। গাছের আড়াল থেকে কার্তাকে দেখা যায়, সে অদ্ভুত দৃষ্টিতে শিক্ষিকার দিকে তাকিয়ে আছে। সকালে দেখা যায় আদি ও সামান আগে একসঙ্গে স্কুলে যেত, কিন্তু এবার সামান নেই। আদি একাই আসছে, তাও দেরিতে। কিন্তু নতুন শিক্ষিকা নিংসি তাকে কিছুই বলে না। এজন্য আদি নতুন শিক্ষিকাকে পছন্দ করতে শুরু করে। এদিকে সামানের বড় ভাই শহর থেকে ফিরে আসে। সে আয়ুর বাবার কাছে মধুর টাকা নিতে যায়, কিন্তু আয়ুর বাবা বলেন সামান কয়েকদিন ধরে মধু পৌঁছে দেয়নি। এতে সে ভীষণ রেগে যায় এবং বাড়ি ফিরে কোনো কথা না ভেবেই সামানকে মারতে শুরু করে। সে বোঝাতেই পারে না যে ওই সময় সামান অদ্ভুত এক জিনিসের দ্বারা অধিকার হয়ে অস্বাভাবিক শক্তি পেয়েছে। সামান তার ভেতরের জিনকে আদেশ দেয় তার ভাইকে শেষ করে দিতে। জিন প্রথমে সামানের শরীর থেকে বের হয়ে তাকে ভয় দেখায়, তারপর আবার শরীরে প্রবেশ করে সামানের হাত দিয়েই তাকে হত্যা করে। সামান নিজেই তার ভাইকে বারবার ছুরি মারে। এরপর মধু না দেওয়ার কারণে তার ভাই তাকে মারধর করছিল। এর প্রতিশোধ নিতে সে আয়ুর বাড়িতে যায়। সে আয়ুর সব মুরগি মেরে ফেলে, তাদের রক্ত সংগ্রহ করে মধুর বোতলে ভরে তারপর সে বোতলগুলো আয়ুর বাবার হাতে তুলে দেয়।
নিজের রক্ত দেখে আয়ু ও তার বাবা দুজনে আতঙ্কিত হয়ে যায় আর বোতলগুলো তাদের হাত থেকে পড়ে যায়। এতে আয়ুর বাবা ভীষণ ভয় পায়, কারণ তখনও ভোরবেলা। এরপর আয়ুর বাবা তার দোকানে চলে যায় আর আয়ু স্কুলে যায়। এ সময় আয়ুর সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটতে থাকে। তার আগের শিক্ষিকার আত্মা তাকে তাড়া করতে শুরু করে এবং বারবার সামানের নাম ফিসফিস করে ডাকে। ভয়ে কাঁপতে কাঁপতে কোনোভাবে সে দিনের স্কুল শেষ করে। সন্ধ্যায় বাড়ি ফিরে আয়ু দেখে তার সব মুরগি মেরে ফেলা হয়েছে, আর তারা জানতে পারে এই কাজটি সামান করেছে। এক পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তারা সামানের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সামানের ভাইয়ের মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আদি তার বন্ধুকে ভালো চিনত। সে সামানের প্রিয় জায়গাগুলোতে খুঁজতে গিয়ে তাকে নদীর মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে আদি দ্রুত সবাইকে খবর দেয়। সবাই মিলে সামানকে ধরে বাড়িতে নিয়ে আসে। তখন সবাই বুঝতে পারে সামান কোনো অদ্ভুত শক্তি দ্বারা অধিকার হয়েছে, কারণ সে কথা বলছিল না, বরং অদ্ভুত শব্দ আচরণ করছিল। নতুন শিক্ষিকা এই খবর শুনে সামানের সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু সামান তার কোনো কথারই জবাব দেয় না। এতে তিনি হতাশ হন। দূর থেকে কার্তা সবকিছু দেখছিল এবং ভীষণ ভয় পেয়ে যায়। সামানের পাশের ঘরের ভেতরে দুটি আত্মাকে দেখা যায়, একটি তার ভাইয়ের আর অন্যটি সেই শিক্ষিকার যাকে সে অভিশাপ দিয়েছিল। তারা দুইজনেই তাকে হুমকি দেয় এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। শেষ পর্যন্ত সামান মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে মারা যায়। বন্ধুর মৃত্যুতে আদি গভীরভাবে ভেঙে পড়ে। শিক্ষিকা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সে সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলে। সে সন্ধ্যা পর্যন্ত স্কুলে থেকে পড়াশোনা করে। পরে যখন সে বের হয় তখন সে দেখে তার বন্ধু স্কুল পরিষ্কার করছে, তো বাস্তবে সেটি ছিল সামানের আত্মা। তাকে দেখে সঙ্গে সঙ্গে সেই আত্মা আদির শরীরে প্রবেশ করে। আদি এখন পাগল হয়ে যায়, দেওয়ালে পাথর দিতে শুরু করে। আমরা দেখি কার্তা আদিকে দেখে বুঝতে পারে সে যে কোনো একটা অশুভ শক্তি দ্বারা অধিকারিত হয়েছে। তাই সে গিয়ে আদির বাড়িতে একটি তাবিজ ঝুলিয়ে দেয়, কিন্তু আদির বাবা এটি থেকে কার্তার কর্মকাণ্ডে রেগে যায়। আমরা স্কুলের সেই দৃশ্য আবার দেখি। সমস্ত ছাত্রছাত্রী আবার ক্লাসে ফিরে এসেছে। ক্লাস চলাকালীন আয়ু আবারও তার আগের শিক্ষিকার আত্মা দ্বারা তাড়া খাচ্ছে। এবার শিক্ষিকার আত্মা আদির নাম ফিসফিস করে বলে, ঠিক যেমন সামানের নাম ফিসফিস করে বলেছিল। আয়ু ভীতু হয়, কারণ সে বুঝতে পারে যেমন সামান মারা গেছে তেমনি আদিরও মৃত্যু হতে পারে। সে ভাবতে থাকে কিভাবে আদিকে বাঁচানো যায়। তাই সে আদিকে খুঁজে পালাতে শুরু করে, কিন্তু ক্লাসে তাকে খুঁজে পায় না। দুঃখিত, আয়ু সর্বত্র খুঁজে বেড়ায়, তার বাড়ি, প্রিয় জায়গাগুলো, এমনকি বনেও, কিন্তু আদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। বেশ, আমরা দেখি আদি গভীর বনভূমির মধ্যে রয়েছে। বন পেরিয়ে যাওয়ার সময় সে এক শিশুকে তার দিকে অদ্ভুত কণ্ঠে ডাকে। সেই শিশু অদ্ভুত অধিকারিত্ব অবস্থায় আদির কথা মতো চলে। শীঘ্রই খবর ছড়িয়ে পড়ে যে আদি ও অন্য শিশুরা নিখোঁজ, এবং গ্রামে মানুষ যতই খোঁজার চেষ্টা করুক কেউ তাদের খুঁজে পায় না। সামানের মৃত্যু এবং ওই দুই শিশুর নিখোঁজ হওয়ার কারণে পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ে। শিক্ষিকা সমস্ত স্কুলের শিশুদের সতর্ক করেন, সন্ধ্যার সময় কেউ বাইরে থাকবে না এবং তারা স্কুল দ্রুত শেষ করে একসাথে বাড়ি ফিরবে, যেন হারিয়ে যাওয়া দুটি শিশু খুঁজে পাওয়া যায় এবং সামানের আত্মা শাস্তি পায়। ক্লাস শেষ হলে শিক্ষিকা বেরিয়ে আসে। তখন আয়ু তার কাছে গিয়ে কার্তার দেওয়া একটি তাবিজ তার হাতে ধরিয়ে দেয়। তাবিজ ধরতেই শিক্ষিকা বিদ্যুৎ প্রবাহ অনুভব করে এবং সেটি ফেলে দেয়। শিক্ষিকা আয়ুকে প্রশ্ন করে, এটা কি?
আয়ু তাকে বলে এটি একটি তাবিজ যা মানুষকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। শিক্ষিকা নিজেকে শান্ত করে আয়ুকে বলেন, ছেলে, আমি এসব বিশ্বাস করি না, আর তুমিও বিশ্বাস করবে না। বিষয়টি তখন স্থানান্তরিত হয় যেখানে অফিসাররা এখনো সেই দুটি শিশুকে খুঁজে বেড়াচ্ছে। তারা সেই শিশুর দেহ খুঁজে পায় যাকে আদি বনভূমিতে নিয়ে গিয়েছিল। তাই দেখা যায় সে একটি সুড়ঙ্গের মধ্যে মারা গেছে, কিন্তু তারা আদিকে সেখানে খুঁজে পায় না। এদিকে আয়ুর বাবা বাড়ি ফিরে আসেন এবং তার বাড়ির বাইরে একটি বেঞ্চে মৃতদেহ দেখতে পান। কাছে গিয়ে তা সঠিকভাবে দেখলে তিনি অবাক হন। দেহটি কেউ এনে রেখে দিয়েছে এবং তা তার নিজের দেহ। আয়ু এখনো বনভূমিতে তার বন্ধু আদিকে খুঁজছে। হঠাৎ রাস্তার মাঝখানে আদিকে দেখতে পায়। আদি একটি বড় ছুরি দিয়ে এক কুকুরকে প্রাণঘাতিকভাবে ছুরির আঘাত করছে। আদি আয়ুকে দেখেই তাকে শেষ করার জন্য তাড়া করে। আয়ু তার সাইকেল ফেলে পালাতে শুরু করে। সে কাঁদিপে একটি বাড়ির মধ্যে দরজা বন্ধ করে লক করে দেয়। বারবার আদি দরজায় কড়া নক করলেও শেষ পর্যন্ত নক থেমে যায়। মেয়েরা ধরে নে আদি চলে গেছে, কিন্তু আদি অন্য দরজার দিকে চলে গেছে। দরজা খুললে সে আয়ুকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ কেউ তার পেছন থেকে আঘাত করে তাকে অচেতন করে দেয়। এটি আসলে গ্রামের নিরাপত্তা প্রহরী, যিনি আদিকে কাছে আসতে দেখেছিলেন। প্রহরী আদিকে মসজিদে নিয়ে যায়, যেখানে দেখা যায় আদি ও এক অদ্ভুত শক্তির অধিকারিত্ব অবস্থায় আছে। এই খবর জানতে পেরে সবাই সেখানে আদিকে ঢালাই শুরু করে। তারা তাকে একটি প্রতিষেধক দেয়, যার কারণে আদি প্রচন্ডভাবে বমি করে এবং সাময়িকভাবে সুস্থ মনে হলেও সে অচেতন অবস্থায় থাকে। বাইরে সবাই আলোচনা করতে থাকে এবং তারা লক্ষ্য করে যে আদি কবরস্থানের দিকে যাচ্ছিল। এখান থেকে তারা অনুমান করে যে আদি সম্ভবত সামানের মৃতদেহ সরিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না আদি এমন কাজ কেন করছিল। এরপর আদির বাবা বললেন, আমি কার্তাকে এখানে 1-2 দিন আগে দেখেছি। সে আমার বাড়ির বাইরে একটি তাবিজ ঝুলিয়ে দিয়েছিল। কে জানি হয়তো সে কালো জাদু ব্যবহার করে এবং এসব ঘটনা পরিকল্পনাকারী। রেগে গিয়ে সবাই কার্তার ভাঙ্গাচোরা কুটিরে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু মারা যাওয়ার ঠিক আগে পুলিশ অফিসার উপস্থিত হয়। সবাইকে থামিয়ে বলে, আমি কার্তাকে আমার বাড়িতে আটক রাখবো এবং নিজেই তাকে তদন্ত করব। তোমাদের তাকে শেষ করার দরকার নেই। সবাই পুলিশ অফিসারের সঙ্গে একমত হয় এবং কার্তা মুক্তি পায়। দৃশ্যটি তখন আয়ুর দিকে কাটে। আদির তাড়া করার কারণে আয়ু গভীরভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অসুস্থ হয়ে গেছে। সে তার বাবার কাছে বলে, কার্তা চাচা নির্দোষ, তিনি শুধু গ্রামকে বাঁচাতে চাইছেন। কিন্তু তার বাবা তার কথাগুলো হজম করার আগেই দরজায় কেউ কড়া নাড়ে। দেখা যায় আয়ুর শিক্ষিকা এসে তার সঙ্গে দেখা করতে। আয়ু তাকে দেখে ভীত হয়ে যায়। এখানে একটি বড় মোড় আসে। যে শিক্ষিকাকে সবাই পুরো সিনেমা জুড়ে সদয় মনে করত, তিনি আসলে একটি অশুভ জিন। কিভাবে তারা এই ব্যাপারটি জানতে পারে তা বুঝতে গল্পে ফ্ল্যাশব্যাক দেখা যায়। একদিন কার্তা অদ্ভুত একটি সন্ধ্যা অনুভব করে এবং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। সে পুরো গ্রাম পর্যবেক্ষণ করতে থাকে, বুঝতে চায় গ্রামে কি ঘটেছে। ওই দিনে শিক্ষিকা উপস্থিত হন, যা কার্তাকে বুঝতে সাহায্য করে যে শিক্ষিকা আসলে মানুষ নয়, বরং একটি অস্তিত্ব
সত্য, যাকে বলা হয় ব্ল্যাক মাদার, যে মানব রূপ ধারণ করছে। এই ব্ল্যাক মাদার শিশুদের ভয়ের উপর নির্ভর করে। ভয়ে কাঁপানো থেকে ক্লান্ত হলে সে তাদের শেষ করে দেয়। যা কার্তা চিন্তা করছিল তা ঠিক কিনা যাচাই করার জন্য সে নিজে একটি তাবিজ তৈরি করে আয়ুর হাতে দিয়ে দেয় এবং পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে। সে বলে, যদি তোমার শিক্ষিকা তাবিজ ধরে তাহলে বুঝবে সে মানুষ, আর যদি সে তাবিজ ধরার সঙ্গে সঙ্গে ফেলে দেয়, অদ্ভুত ধাক্কা অনুভব করে বা অস্বাভাবিক আচরণ করে অথবা রেগে যায়, তবে বুঝতে হবে এটা ব্ল্যাক মাদার। সেই দিন আমরা সরাসরি দেখেছি সে কতটা ভীতু হয়েছিল যখন তাবিজটি ফেলে দিয়েছিল। সেই দিন আয়ুর কাজের মাধ্যমে ব্ল্যাক মাদারও বুঝতে পারল যে আয়ু তার সত্য প্রকাশ করেছে। ঠিক এই জন্যই আদিকে ব্যবহার করে আয়ুকে ভয় দেখানো হয়েছিল। এই সময়ে সে আয়ুর খুব কাছে বসে তার মুখে হাত রেখে বলে, তুমি গ্রামের কাউকে বলবে না, কারণ যদি বলো তুমি সহ পুরো গ্রাম শেষ হয়ে যাবে। এখানে সে তার সব দুষ্টু কাজের স্বীকারোক্তি দেয়। শুধু প্রথম শিক্ষককে শেষ করেনি এবং সামানকেও শেষ করেছে, আদিকেও প্রভাবিত করেছে। এছাড়াও আদির মাধ্যমে যে শিশু মারা গেছে তাকে শেষ করেছে, সামানের ভাইকেও শেষ করেছে। একটি চমকপ্রদ তথ্য, তোমার চাচা যিনি আজও সবাইকে পাগল মনে হয় বলেছিল ঠিক কি? প্রকৃতপক্ষে আমি 30 বছর আগে তাকে ভয় দেখিয়েছিলাম, আর আমার কারণে সে আজও পাগল হয়ে আছে। এখানে আয়ু আরো বুঝতে পারে যে পূর্বের শিক্ষিকার আত্মা, যাকে সে বারবার দেখেছে, আসলে তাকে সাহায্য করতে চেয়েছিল। সে তাদের বাঁচাতে চেয়েছিল। যখনই সে সামান এবং আদির নাম ডাকত, এর মানে ছিল আয়ুকে তাদের বাঁচাতে হবে, কিন্তু সে দুজনকে বাঁচাতে পারল না। এইবার সে তৎক্ষণাৎ মনে করে কার্তা যে তাবিজটি দিয়েছে তা এবং তার শিক্ষিকাকে অর্থাৎ ব্ল্যাক মাদারকে ছুড়ে দেয়, কিন্তু এত মানুষকে শেষ করে এবং ভয় দেখানোর পর ব্ল্যাক মাদার এত শক্তিশালী হয়ে গেছে যে তাবিজ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। সে এমনকি তাবিজটিকে সাধারণ কাগজের মতো ধরে রাখে। সবকিছু করার পর শিক্ষিকা চলে যায়। চলে যাওয়ার সময় আয়ু উঠে কার্তার কাছে যায়। কার্তা তাকে দেখতেই ভীত হয়ে যায়। তাকে যে সে ওর মতো অন্যদের শেষ করার জন্য এসেছে, কিন্তু আয়ু বলে, না, আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। আমি ব্ল্যাক মাদারের সত্য জানতে পেরেছি। ব্ল্যাক মাদার স্বীকার করেছে। সবকিছু আয়ুকে বলল এবং আরও জানিয়েছিল যে সে আদিকেও শেষ করবে। আয়ু বলল, আমাদের দুজনকে একসাথে তাকে খুঁজে বের করতে হবে। কার্তা একমত হলো এবং বলল, আমি শিক্ষিকার বাড়িতে যাব তাকে ধরতে, আর তুমি আদির পেছনে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করো। দুজনেই আলাদা পথে চলে গেল। কার্তা শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকে তার প্রকৃত রূপে দেখে, এক ভয়ঙ্কর বৃদ্ধা যে পেছনে তাকাতেও সময় নেয়নি, তার আগমন চেনে ফেলেছে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে নিজের বন্ধুর ভান করে। দৃশ্যগুলো ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হচ্ছে যে কার্তা আঙ্গুল কাটা দিনের পর আসলে কি হয়েছিল। সত্যি বলতে সেই দিন প্রথমে তার দুই বন্ধুর ভয় উপভোগ করেছিল এবং তারপর তাদের কার্তার চোখের সামনে শেষ করেছিল। গ্রামবাসীরা বিশ্বাস করছিল যে কার্তা এর পেছনে আছে, তাই তাকে পাগল বলে ত্যাগ করে দিয়েছিল। এই ফ্ল্যাশব্যাক দেখার পর কার্তার চরমভাবে দুর্বল ও ভীতু হয়ে পড়ে, কিন্তু তারপর সে মনে করে যদি সে এই প্রেতটাকে মোকাবেলা করে আদিকে বাঁচাতে চায় তবে তাকে নিজের ভয়কে জয় করতে হবে। সে যায় সেই স্থানে যেখানে প্রেতটা প্রথম তাকে দখল করেছিল। সে সেই জায়গায় জ্বালাতে শুরু করে। তখন তার বন্ধুর আত্মাগুলো উপস্থিত হয়। কার্তা ভীত হয় না এবং কাজ চালিয়ে যায়।
এদিকে আমরা দেখি আয়ু ও আদিকে খুঁজে পেয়েছে। সে আদিকে থামানোর চেষ্টা করে, কিন্তু আদির কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, যেন ট্রান্সে হেঁটে যাচ্ছে। দেখা যায় সে একই ব্ল্যাক মাদার তাকে দখল করেছে এবং নদীর দিকে নিয়ে আসছে। সে আদিকে শেষ করার জন্য ভয়কে ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু তখন আজান শুরু হয় এবং দেখা যায় এই আজান আসলে কেউ না, গাধা। এই সত্য ব্ল্যাক মাদারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে এবং তখন আমরা বুঝতে পারি যে সকাল হয়ে গেছে। ব্ল্যাক মাদার সবসময় সকালে খুব দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার কারণে আদির উপর তার দখল ভেঙে যায় এবং আদি আংশিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারা আদিকে উদ্ধার করে এবং বের হয়। তারপর কার্তা পুরো ব্ল্যাক মাদারকে পরাজিত করে এবং তাকে চলে যেতে বাধ্য করে। কিন্তু ব্ল্যাক মাদারের গল্প এখানেই শেষ হয়নি। আমরা দেখি সে আরেকটি শিশুকে অন্য রাস্তায় ভয় দেখাচ্ছে।